6ই মার্চ 2025-এর জন্য নিফটির অ্যানালিসিস করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, কালকের জন্য অর্থাৎ বৃহস্পতিবারের জন্য আমরা নিফটির অ্যানালিসিস করব এবং বৃহস্পতিবার কিন্তু এক্সপায়ারি আমরা সবাই জানি। তো কেমনভাবে ট্রেড করতে হবে, আজকে কেমনভাবে ট্রেড করতে হতো, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে প্রথমেই বলি, আজকে কিন্তু একটা খুশির হাওয়া সবারই মনের মধ্যে কিন্তু জেগেছে যে নিফটি অন্তত পক্ষে দীর্ঘদিন পর একটা পজিটিভ মুভ দিয়েছে। যদিও কালকের মুভটা আগের দিনের থেকে নেগেটিভ হলে পরেও একটা পজিটিভ ছিল, সেটা আমরা দেখেছি। 22,000 লেভেলটাকে নিয়ে যে লড়াইটা চলছিল সেটা কালকে একটুখানি হলেও প্রমাণ দিয়েছিল যে নিচের দিক থেকে বাইং এসেছে। এফআইরা মোটামুটিভাবে 1,400 কোটি টাকার বাইং কালকে করেছেন। এখন এতে কি আপনাদের খুব বেশি আনন্দিত হওয়ার কিছু আছে? অর্থাৎ এখান থেকে কি মার্কেট উঠতে শুরু করলো, এমন কি মনে করার কিছু আছে? সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজব এই ভিডিওতে। দেখুন, এখনই কিন্তু বিরাট আনন্দিত হওয়ার কিন্তু কিছু নেই। আপনি মনে করতে পারেন না যে এখান থেকে মার্কেট বোধহয় ঘুরতে শুরু করলো এবং টানা উপরের দিকে উঠে চলে গিয়ে একটা বিরাট জায়গাতে পৌঁছে যাবে, 26-27 হাজারে পৌঁছে যাবে, এমন মনে করার কোনো কারণ নেই। মার্কেটে একটা মুভ এসেছে, সেই মুভটাকে যদি আপনারা প্লে করতে পারেন তো ভালো, কিন্তু এমন মনে করার কিছু নেই যে এই মুভটাতেই কিন্তু উপরের দিকে উঠে চলে যাবে। নিফটির সামনে বেশ কিছু আমার রেজিস্ট্যান্স রয়েছে, সেগুলোকে পেরোতে হবে আগে নিফটিকে এবং নিজেকে প্রমাণ করতে হবে। নিফটি 23,300-র উপরে যদি সাস্টেন করে তবেই কিন্তু একটি ভালো জায়গাতে আছে বলে আমরা মনে করতে পারবো। আপাতত উপর দিকে গেলে তো আমরা সবাই খুশি হবই, কিন্তু উপরের দিকে যেতে গেলে তার বহু বাধা আছে, তাকে বহু বাধা কিন্তু পেরোতে হবে। আমরা প্রত্যেকটা জিনিসকে নিয়ে আলোচনা করব। 5 মিনিট টাইম ফ্রেমেও আমরা দেখব যে কালকে যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এঁকেছিলাম সেই অনুযায়ী কাজ করেছে কিনা। আঁকাই আছে আপনাদের জন্য, আপনারা দেখবেন আজকে কেমনভাবে ট্রেড করতে হতো, কি অবস্থায়। কালকে আমরা সেটা আলোচনা করেছিলাম, সেটি আমরা ভেরিফাই করব যে আজকে সেটি কাজ করলো কি করলো না ইত্যাদি সমস্ত কিছু। তো দেখুন, প্রথমেই নিফটি আজকে 1%-এর বেশি বেড়েছে, 1.15% বেড়েছে, 254 পয়েন্ট, 250 পয়েন্টের বেশি। রেঞ্জ দিল প্রায় 330 পয়েন্টের কাছাকাছি রেঞ্জ নিচে এবং উপর মিলিয়ে, এবং উপরের দিকে যে রেঞ্জটা হাই গেছিলো সেখান থেকে মোটামুটিভাবে 40-50 পয়েন্ট নিচে এসে সে কিন্তু একটা ক্লোজিং দিয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে উপরের দিকেই একটা মুভমেন্ট এসেছে, একদম নিচে থেকেই কিন্তু একটা বাইং এসেছিলো প্রথম দিন থেকেই। আমরা ডেলি টাইম ফ্রেমে এটা খুব ক্লিয়ারলি দেখতে পাবো যে ঘটনাটা কি হচ্ছে তার থেকে ছোট টাইম ফ্রেমে। তো প্রথমে মান্থলি টাইম ফ্রেমে তবুও আমরা একবার দেখে নিই। মান্থলি টাইম ফ্রেমে দেখুন যে বিয়ারিশনেসটা ছিল, দেখে দুদিন আগে পর্যন্ত বলছিলাম, যদিও মান্থলি ক্যান্ডেল এখনও শেষ হয়নি, অনেক দিন সময় আছে, এই সবেমাত্র শুরু হয়েছে, কিন্তু তবুও যদি বলতে হয় যে মান্থলি ক্যান্ডেল কি কথা বলছে, তাহলে দুদিন আগে পর্যন্ত বলছিলাম যে মান্থলি ক্যান্ডেল কিন্তু বলছে আমাদেরকে বিয়ারিশ। কিন্তু এই মুহূর্তে মান্থলি ক্যান্ডেল কি বলছে? এই মুহূর্তে মান্থলি ক্যান্ডেল বলছে যে আমি উপরের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কিন্তু মনে রাখবেন, এটি হচ্ছে রেজিস্ট্যান্স, এটি হচ্ছে সাপোর্ট, এই কথার কিন্তু কোনো পরিবর্তন এখনও পর্যন্ত হয়নি। এই রেজিস্ট্যান্সকে যখন ভেঙে দিয়ে তার উপরে ক্লোজিং দেবে, তখন আমরা বলতে পারবো যে এই রেজিস্ট্যান্সকে ভেঙে উপরের দিকে গেছে। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বলতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লেভেলটি কিন্তু আমাদের রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করবে। এখান থেকে যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে বাইং এসেছিল, সেইভাবেই কিন্তু আমরা মনে করতে পারি যে তার কাছাকাছি রেঞ্জ থেকে একটা বাইং আসছে। এখন ধাক্কা খেয়ে সেটা কিন্তু আবার নিচের দিকে আসতে পারে, আবার সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে, এই লেভেলই ভেঙে নিয়ে যেতে পারে। পরপর কিন্তু একটি রেজিস্ট্যান্স, দুটি রেজিস্ট্যান্স, তিনটি রেজিস্ট্যান্স, এইভাবে কিন্তু রেজিস্ট্যান্স আছে মান্থলি ক্যান্ডেলে। যদি আমরা এমএকে একবার লাগাই, তাহলে কোথা থেকে কেন সেই সাপোর্ট নেবার চেষ্টা করেছে বা রেজিস্ট্যান্স কোন জায়গাতে ফেস করতে পারে সেটা আমরা দেখব। দেখুন, এই জায়গাটাতে সে কিন্তু উপরের দিকে গেলে পরেও একটি স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটি 22,500 থেকে 550। 22,500 থেকে 550-এ কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, যেটি এখান থেকে +200 পয়েন্ট উপরে গেলে পরেই কিন্তু সেই রেজিস্ট্যান্সটা আছে। এখন তার উপরে যদি সাস্টেন করে খুবই ভালো কথা,
আবার যদি একবার রিটেস্ট করে উপর দিকে যায় তখন এটি আমাদের রেজিস্ট্যান্স হবে, কিন্তু তার আগে এখনও পর্যন্ত কিন্তু এটা রেজিস্ট্যান্স, এটা কিন্তু মনে রাখবেন। অর্থাৎ 22,500, 22,550 কিন্তু আমাদের ক্ষেত্রে একটি মান্থলি ক্যান্ডেলে আমাদের রেজিস্ট্যান্স, এ নিয়ে কোনো সন্দেহ নেই। 500 থেকে 550 ইমিডিয়েট রেজিস্ট্যান্স হচ্ছে এটি। এবারে চলুন আমরা একবার দেখি যে উইকলি টাইম ফ্রেমে কেমন লাগছে। দেখুন উইকলি টাইম ফ্রেমে খুব সুন্দর লাগছে দেখে, যে নিচে থেকে একটা হিউজ বাইং এসছে, নিচে থেকে একটা হিউজ বাইং এসছে। এই বাইংটি এখানে কিন্তু ইমিডিয়েট রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সের মান কিন্তু উইকলি টাইম ফ্রেমে কিন্তু আরও খানিক আগে। এটা হচ্ছে 22,000, আপনার 420, 430, 440 এইরকম রেঞ্জে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। এখন এটাকেও পরের দিন যদি এখানে ওপেন হয়, তাহলে এখান থেকে এখানে ওপেন হলে তো আপনি এটা উইকলি ক্যান্ডেল, হয়তো এইভাবেই ক্যান্ডেলটি তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে। কিন্তু এখন সপ্তাহ শেষ, সুতরাং এই সপ্তাহে যদি এর উপরে ক্লোজিং দেয় তাহলে আমরা আবার বলতে পারি যে নিফটি একটুখানি পজিটিভ হয়েছে এত দূর পর্যন্তর হিসেবে। সেটা উইকলি ক্যান্ডেলই আমরা দেখব। আমরা যদি এমএকে লাগাই তাহলে দেখব যে এমএ কিন্তু এইখান থেকে 21,900 যে রেঞ্জটা আছে, এটি কিন্তু 21,900। তো 21,900তে যে সাপোর্টটা ছিল, এমের সাপোর্টটা 100 SM এর সাপোর্ট, সেই 100 SM এর সাপোর্ট কিন্তু মোটামুটিভাবে নিয়েছে এবং মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ইমিডিয়েট সাপোর্ট রেঞ্জ, ইমিডিয়েট রেজিস্ট্যান্স জোন, এবং তারপর রেজিস্ট্যান্স এবং তারপর সাপোর্ট বহু দূরে। এখনও পর্যন্ত যদি আমাকে কেউ বলে যে উইকলি ক্যান্ডেলসের কেমন লাগছে, তাহলে উইকলি ক্যান্ডেল আমরা বলবো যে নিফটিকে কিন্তু বুলিশ লাগছে। খুব ভালো চিত্র আমরা বুঝতে পারবো ডেলি টাইম ফ্রেমে। দেখুন ডেলি টাইম ফ্রেমে আমাদের যে আঁকা ছিল সেখান থেকে স্পষ্টভাবে সে সাপোর্ট নিয়েছিল, আগের দিন আমরা দেখেছিলাম, এবং উপরে উঠেছিল। কিন্তু ক্লোজিং কি করেছিল? ক্লোজিং এই দুটি রেঞ্জের কিন্তু নিচে দিয়েছিল। সুতরাং মোটামুটিভাবে যেখানে ক্লোজিং দিয়েছে তার থেকে একটুখানি নিচে সে ওপেন হয়েছে, তারপরে একটুখানি নিচে গেছিলো 20-30 পয়েন্ট মতো টোটাল ক্লোজিং থেকে, প্রিভিয়াস ক্লোজিং থেকে, এবং তারপর কিন্তু সে টানা আর পিছন ফিরে তাকায়নি, উপর দিকে গেছে, একে ভেঙেছে, একে ভেঙেছে, এবং এই জায়গাতে দাঁড়িয়ে উপর থেকে একটা রেজিস্ট্যান্স পাচ্ছে। এই রকম জায়গাতে কিন্তু সে দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি বলি যেটাকে দেখে কেমন লাগছে একটু ছোট করি, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। দেখুন ডেলি টাইম ফ্রেমে কী মনে হচ্ছে না, ডেলি টাইম ফ্রেমে আপনার পরিষ্কার মনে হচ্ছে যে মার্কেট উপরের দিকে যাচ্ছে। কিন্তু কেন আমি বললাম যে প্রচুর বেশি আনন্দিত হওয়ার কিছু নেই, কারণ এখানে একটা গ্যাপ আছে। এখন এই গ্যাপটাকে যদি ছুঁয়ে সে নিচে নেমে যায় তাহলে আমাদের কিছু বলার নেই, কারণ এটি এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। দেখতেই পাচ্ছেন 22,500 ডেলি টাইম ফ্রেমেও কিন্তু রেজিস্ট্যান্স, এখানে গ্যাপ রয়েছে। সেই গ্যাপটা যারা গ্যাপটা তৈরি করেছিল তারা কিন্তু সহজে ছেড়ে দেবে তা কিন্তু নয়। এই গ্যাপটি থেকে যারা তৈরি করেছিল তারা প্রফিট বুকিং করছে। এখন এই প্রফিট বুকিং করার পর তারা মার্কেটকে উপরে তুলে নিয়ে চলে যাবে কিনা সেটা কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু আপাতত দেখে মনে হচ্ছে যে প্রফিট বুকিং করছে। সেই প্রফিট বুকিং এর বেশি কিছু, অর্থাৎ বাইং ভালোভাবে এলো কিনা সেটা জানতে গেলে পরে মিনিমাম এর ওপরে সাস্টেন করতে হবে, এইটির ওপরে সাস্টেন করতে হবে 22,500 ওপরে। তারপরেও কিন্তু আমাদের আরেকটি গ্যাপ জোন আছে। খুব ভালো করে যদি বুঝতে হয় যে বাইং এসেছে কিনা, তাহলে মিনিমাম আপনাকে এর ওপরে নিয়ে যেতে হবে। কিন্তু আপনি একদম নিফটি ক্লিয়ার কাট যখন হবে তখন কিন্তু সেটা 23,300 পর, কারণ পর ভালো ভালো বাধা রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে, সেই পথ কিন্তু সংঘর্ষময় হবে বলেই কিন্তু আমার অভিমত। সহজেই কিন্তু পরপর 3টে ক্যান্ডেলে তুলে নিয়ে চলে যাবে এমন কিন্তু নয়। আবার এমন হতেও পারে আমাকে তারা ভুল প্রমাণ করতে পারে, এবং সেটি ঘটলে পরে আমরা সবাই খুশি হব। কিন্তু এই যে আপনার সামনের চিত্র, সেই চিত্র কিন্তু পরিষ্কার কি বলছে, এটি রেজিস্ট্যান্স, এটি রেজিস্ট্যান্স, এটি রেজিস্ট্যান্স, এটি রেজিস্ট্যান্স। এবং আমরা যদি ডেলি টাইম ফ্রেমে এখানে একটা আমরা কি আঁকতে পারি, আমরা একটা দেখুন এইভাবে আপনি কিন্তু একটা ট্রেন্ড লাইনকে আঁকতে পারেন। নিজেরা আঁকুন এইভাবে একটা ট্রেন্ড লাইন, এবং তাকে দেখুন ভেঙে গেছে। আপনার টার্গেট হবে এটি, আপনার টার্গেট হবে এটি, এটিকে ভাঙবে, এটা টার্গেট, এটা ভাঙবে, এটা টার্গেট। এইভাবে ছোট ছোট টার্গেট ওয়াইজ আপনি কিন্তু যাবেন। একবারে এত বড় ক্যান্ডেল, তাহলে বিরাট শক্তি লাগবে সবাইকে ভাঙতে, এই সমস্ত রেজিস্ট্যান্সকে ভাঙতে। দেখা যাক সামনে কি হয় না হয়।
আমরা তো ভালোর জন্যই অপেক্ষা করছি। কিন্তু ডেলি টাইম ফ্রেমে যদি কেউ বলে, তাহলে ডেলি টাইম ফ্রেমে ক্লিয়ার কাট বলবো যে মার্কেট কিন্তু এটা বোঝানোর চেষ্টা করছে যে আপাতত আমি 22,000-এর নিচে কিন্তু যেতে চাই না, এটি যথেষ্ট হয়েছে, 22,000 থেকে আমি ঘুরবার চেষ্টা করব। ধাক্কা খাবে, হয়তো কিছুটা নিচে নামবে, আবার হয়তো এটাকে ব্রেক করবে, হয়তো কিছুটা নিচে নামবে। এইভাবে সে যদি চলে, হায়ার হাইজ এবং হায়ার লো তৈরি করে, তাহলে হবে বেটার পজিশন তৈরি হবে। আমরা যদি এখানে একবার মুভিং অ্যাভারেজ দিই, তাহলে মুভিং অ্যাভারেজ কী বলছে দেখুন, আমি বারবারই বলছি এটা আমাদের রেজিস্ট্যান্স, এটা আমাদের রেজিস্ট্যান্স। এবং মুভিং অ্যাভারেজ দেখেও কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে দেখুন দাগ দিতে না দিতেই মুভিং অ্যাভারেজ কিন্তু ধীরে 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 নিচে এসেছে। তাহলে এই জায়গাটি 22,495, 22,500, 520, 540, 550, এই যে জোনটা রয়েছে, এই জোনটা কিন্তু একটি স্ট্রং রেজিস্ট্যান্স। দেখতেই পাচ্ছেন লাইন এবং তার সঙ্গে মুভিং অ্যাভারেজ, এই দুজন এসে এখানে মিলেছে, অর্থাৎ স্ট্রং রেজিস্ট্যান্স থাকলে কি নিফটি ভাঙতে পারবে না? এমন কি মনে হয় যে না, এমন কোনো কথা নেই যে ভাঙতে পারবে না। তাহলে তো পৃথিবীতে কোনো দিনই কোনো ভেঙে ওপর দিকে যেত না। কিন্তু ভাঙতে গেলে একটা হিউজ এনার্জির প্রয়োজন। এখন সে যদি এনার্জি পুশ করতে পারে, তাহলে ভাঙবে। তাহলে আমরা কি করে প্লে করব? আমরা এখানে ক্লিয়ার কাট সতর্ক থাকব। এর উপরে ক্লোজিং দেবে, আমরা ট্রেড করব। এর উপরে নিচে ক্লোজিং দিয়ে নিচের দিকে যাবে, আমরা নিচে ট্রেড করব। সিম্পল। আমরা মাথা ব্যথা করব না যে সে কি করবে, সে কি করবে না। সে যা করতে চাইছে আমরা সেটা দেখব এবং সেটাকে প্লে করব। এটাই হচ্ছে আমাদের রুল। এরপরে চলুন আরও ভালোভাবে ক্লিয়ার হবে যে দেখুন আমরা কি সুন্দর এঁকেছিলাম এবং তার চরিত্র, সেটা হচ্ছে আওয়ারলি ক্যান্ডেলে। আওয়ারলি ক্যান্ডেলে কালকে যখন আমরা দেখেছিলাম যেখানে গ্যাপ ডাউন হয়েছিল এবং গ্যাপ ডাউন হওয়ার পরে মার্কেট কিন্তু বুঝিয়েছিল যে আমি আর নিচে যেতে চাই না, উপর দিকে গিয়েছিল। কিন্তু এটি এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল এবং শেষ পর্যন্ত কিন্তু একে ভেঙে ওপরে যেতে পারেনি এবং নিচেও আসেনি, এখানে সাস্টেন করছিল। আজকে সে কিন্তু ওপেন করেছে, ওপেন করার পরে কিছুটা নিচে নামিয়ে সে প্রমাণ করেছে একটা সিধা ক্যান্ডেলে সে এখানে পৌঁছে গেছে। এবং তাকিয়ে আপনারা দেখুন কি ডটেড বিন্দু, একদম সেই পর্যন্ত কিন্তু হাঁপ ছাড়েনি ফার্স্ট আওয়ারে, অর্থাৎ 9:15 থেকে 10:15 পর্যন্ত টানা সে কিন্তু উপর দিকে মুভ করেছে। একটুখানি রিটেস্ট করেছে, নেমেছে এবং তারপর কিন্তু একে পুরোপুরি ভাঙতে পারেনি, আবার নেমেছে, আবার ভেঙেছে। 3বারের প্রচেষ্টায় সে কিন্তু ভেঙেছে, ব্রেকআউট করেছে এবং ব্রেকআউট করার পর পারফেক্টলি সে রিটেস্ট করেছে এবং রিটেস্ট করার পর উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এই হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে পুরনো আঁকা আমাদের লেভেলেই সে কিন্তু সুন্দরভাবে কাজ করেছে। এখন কিন্তু আপনারা যদি করতে চান, তাহলে এই পয়েন্ট দুটিকে নিয়ে আপনারা কিন্তু একটা ট্রেন্ড লাইন আঁকতে পারেন। এখানে কিন্তু এখন একটা লেভেল আছে, আর আমরা কি করতে পারি? দেখি। দেখুন, এখানে আমি জোন আঁকলাম না, এখানে আমি একটা দাগ দিলাম। সাধারণত জোন আঁকা উচিত, আমরা এখানে একটা দাগ দিলাম। এই দুটি পয়েন্টকে নেমে একটি ট্রেড লাইন আঁকলাম এবং সেটি দেখুন এই পর্যন্তই এলো। অর্থাৎ মার্কেট যখন করলো তখন কিন্তু এই ধাক্কাটাকে পেরোলেও কিন্তু এই ধাক্কাটাকে সে কিন্তু পারলো না। সেখান থেকে রিটেস্ট করলো, সেখান থেকে একটু ক্লোজিং দিয়ে ভেঙেছে। এখন এখান থেকে যদি মার্কেট উপরের দিকে যেতে চায়, তাহলে এই রকম জোনে ফার্স্ট রেজিস্ট্যান্স ফেস করবে এবং তারপর এখানে ফেস করবে। এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে, সেটা দেখতেই পাচ্ছেন, সেটা হচ্ছে 22,518। তাহলে প্রত্যেকটি টাইম ফ্রেমিং 22,500 থেকে 550-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। এটিকে কিন্তু আমাদেরকে ভাঙতে হবে, মার্কেটকে কিছু উপর থেকে যেতে চায়। এখন এটি কিন্তু একটা ভালো কি করেছে, পাম্প করেছে। এই পাম্পটাতে সে এত দূর পৌঁছাবে কিনা আমরা দেখব। আমরা যেমনভাবে আসবে তেমনভাবে প্লে করব আমরা। তো চলুন 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমরা মুভিং অ্যাভারেজকে দেখি, তাহলে মুভিং অ্যাভারেজকে দেখুন এখান থেকে একদম কোন জায়গাতে সে ধাক্কা খেয়েছে, হলুদ, অর্থাৎ এটা যতদূর আমার মনে হচ্ছে কত মুভিং অ্যাভারেজ একবার চেক করে নিই, নচেত আপনাদেরকে ইনফরমেশনটা ভুল দেওয়া হবে। সেটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজে, হলুদ যেহেতু ইয়েলো, তো 50 মুভিং অ্যাভারেজে সে কিন্তু কি করেছে, রেজিস্ট্যান্স পাচ্ছে। এখন একে ভেঙে মোটামুটিভাবে ওড়ার চেষ্টা করছে এবং মুভিং অ্যাভারেজ যদি এইভাবে ঘুরতে শুরু করে এবং এ উপর দিকে যেতে চায়, তখন কিন্তু আবার নিচের দিকে এলে পরে এখানে সে সাপোর্ট দেবে। আপাতত 50 মুভিং অ্যাভারেজকে কিন্তু হালকা হলে পরেও ক্রস করে উপরের দিকে উঠে গেছে। সামনে কিন্তু আপনার কাছে 100 আছে। তো ঠিক আছে,
চলুন মুভিং অ্যাভারেজও মোটামুটিভাবে একটা ঘুরছে মনোভাব দেখাচ্ছে, ঘুরুক। আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখি। দেখুন 15 মিনিট টাইম ফ্রেমে যারা এই ট্রেন্ড লাইনটা দেখেছেন তারা কিন্তু খুব স্পষ্টভাবে দেখেছেন, আমি এটাও আগের দিন নিয়ে আলোচনা করেছি এবং সেই লাইনটাকেই টেনেছি। দেখুন মার্কেট এখানে ওপেন হয়েছে, এই জায়গাটাতে করার পরে ক্লোজিং দিয়েছে। আমরা বলেছিলাম এইভাবেও কিন্তু একে স্লিপ করতে পারে ধীরে ধীরে, যেভাবে মার্কেট এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করেছিল বেশ কয়েকদিনে। আজকে কিন্তু সেটা সে করছে না। এখান থেকে ভেঙে যাওয়ার পর এই হাইটাকে যেই ভেঙে দিল, আপনার কিন্তু ফার্স্ট টার্গেট এইটা, এবং এইটাকে ভেঙে দেওয়ার পর সে প্রমাণ করলো যে এই রেজিস্ট্যান্সগুলোকে আমি মানব না। দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, যদি এগিয়ে যান তাহলে দেখতে পাবেন এখানে সেই রেজিস্ট্যান্স ফেস করেছে, বেস তৈরি করেছে, এটাকে ভেঙেছে। দেখুন এই জায়গাতে যদি আমি হালকা করে নিয়ে যাই তাহলে দেখবেন এখানেও সে কিন্তু একটু দাঁড়িয়েছে এবং তারপর সে এখানে গেছে। তো এখানে কে রয়েছে যে এখানে সে দাঁড়ালো? এখানে কে রয়েছে যে এখানে আমি দাঁড়ালাম? এটাকে যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে আপনাদেরকে আমি ভালো করে দেখাতে পারবো যে কেন এখানে দাঁড়িয়েছে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই লাইনগুলোকে যোগ করে যদি আমি এখানে নিয়ে যাই তাহলে এই রেজিস্ট্যান্সটা হবে, যেটা আমি 5 মিনিট টাইম ফ্রেমে আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো। আমার যতদূর মনে হচ্ছে যে সেখানে হয়তো আঁকা আছে বা আঁকতে হবে। তো বুঝতে পারছেন, এই যে ট্রেন লাইনের ওপর উঠলো এবং রিটেস্ট করলো এবং তার পরের দিন যখন এটাকে ভেঙে ওপর দিকে যাচ্ছে, আপনার পজিটিভ ট্রেডে যাওয়া উচিত ছিল। এবং দেখতেই পাচ্ছেন কিভাবে আপনি টার্গেটকে কী করবেন, ফিক্সড করতেন। ধীরে ধীরে এক একটা টার্গেটে বেস তৈরি করে সে ধীরে ধীরে ওপর দিকে গেছে। তো ঠিক আছে, এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে। এবারে 15 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা মুভিং অ্যাভারেজকে লাগাই তাহলে দেখতেই পাচ্ছেন যে মুভিং অ্যাভারেজ কী করছে, ঠিক এই জায়গাটা থেকে শক্ত সাপোর্ট জোন তৈরি করার পর ধীরে ধীরে গেছে। দেখুন 100 থেকে কি করেছে, 100তে আপনার রিটেস্ট করেছে এবং সেটাকে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে, এবং 200-র কাছাকাছি অঞ্চলে সে কী করছে, রেজিস্ট্যান্স ফেস করছে। এখন এই জায়গাটাতে সেই সাপোর্ট নিয়ে যদি এইখানটাকে ভেঙে দিয়ে, এই দুটোকে ভেঙে দিয়ে উপরে উঠে একবার রিটেস্ট করার পর উপরের দিকে যেতে পারে তাহলে খুবই আমাদের জন্য ভালো হবে। কিন্তু 200 সামনে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে, যেটা আপাতত 400-র কাছাকাছি আছে, অর্থাৎ 22,400-র কাছাকাছি আছে। 392, 394, যার কাছাকাছি গিয়ে মার্কেটটা কিন্তু ঘুরে এসেছে। চলুন 5 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখি। 5 মিনিট টাইম ফ্রেমে যারা দেখেছেন, 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন এইভাবে আমরা কিন্তু আগের দিনে একে ছেড়েছিলাম এবং সেখানে আমি স্পষ্ট আপনাদেরকে জানিয়েছিলাম যে এইভাবে যদি শেষ মুহূর্তে আমরা টানি তাহলে কি তৈরি করছে, হায়ার হাইজ হায়ার লোজ তৈরি করছে। হায়ার লোজ তৈরি করছে, এটা প্রমাণ দেখাবার চেষ্টা করছে যে আমি যদিও আমার এই সামনে এই রেজিস্ট্যান্সটা আছে, সেই রেজিস্ট্যান্সটা আমি ভেঙে যেতে পারিনি ঠিকই, ক্লোজ করতে পারিনি ঠিকই, কিন্তু আমি হায়ার লো তৈরি করেছি, আমি উপর দিকে যাওয়ার চেষ্টা করেছি। এর নিচে যদি নেমে যেত আমার কিছু বলার ছিল না, নেগেটিভ। এর উপরে যাওয়ার পরে প্রথম ক্যান্ডেলেই প্রথম 5 মিনিটে এসে প্রমাণ করেছি যে আমি একে পরাজিত করেছি। আপনার কাজ হচ্ছে এখানে এন্ট্রি নেওয়া এবং আপনার যে লেভেল আছে, কি লেভেল রয়েছে, নেক্সট লেভেল আছে, সেই নেক্সট লেভেলে দেখুন কি ইউনিকলি দেখতে পাচ্ছেন। এখানে দেখুন এইভাবেই আমি এঁকেছিলাম, তো এখানে একদম এক্স্যাক্টলি সে কিন্তু ধাক্কা খেয়েছে, রেজিস্ট্যান্স করে ফেস করেছে, একটুখানি নেমেছে। এর এত বড় ক্ষমতা হয়নি যে কে আরও কিছু নামিয়ে দেবার। এখান থেকে সেটাকে ভেঙেছে, একটা ছোট বেস তৈরি করেছে, ওপরের থেকে মার্কেটকে নিয়ে চলে গেছে। এবারে যেটা আমি আপনাদেরকে দেখাবো বলছিলাম, এবং দেখুন এই জায়গাটাতে সে থামলো কেন? এখানে তো কিছুই নেই, তাহলে এখানে থামলো কেন? প্রশ্ন হচ্ছে এই পর্যন্ত থামলো কেন? কিছু নেই, আপনি আঁকেননি, আমি আঁকিনি, তার মানে এখানে নেই তা কিন্তু নয়। কিন্তু দেখুন বহুদিন আগে এখানে আমি কি এঁকেছিলাম, একটা ট্রায়াঙ্গেল এঁকেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে এর উপরে কিন্তু যেতে পারে, এটা ভেঙে গেছে, নিচের দিকে এসেছে, সাপোর্ট নিয়েছে। আপনি কি এটাকে বাড়িয়ে দেখেছেন কি হতে পারে? আপনি দেখেননি। আমি যদি এটাকে বাড়াই তাহলে কি হতে পারে সেটা আমরা দেখুন এখানে একটা জোনকে কল্পনা করা উচিত, কিন্তু আমি জোনকে কল্পনা না করে আমি কি করছি, আমি জাস্ট একটা লেভেল একটা কেবল ড্র করে দিচ্ছি, অর্থাৎ এই রেখাটাকে আমি বাড়াচ্ছি। তার পরের দিনে দেখুন এখান থেকে ধাক্কাকে রেজিস্ট্যান্স ফেস করেছে, একে নিয়ে আবার যখন ভেঙে গেল তখন নিচের দিকে নেমেছে। এই রেখাটা বরাবর যদি আমি যেতে চাই, আস্তে আস্তে যেতে চাই, যারা এখনও পর্যন্ত শুনছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাদেরকে আমি এইটুকু বলতে চাই যে আপনাদের কিন্তু শেখার আগ্রহ আছে, সেই জন্যই কিন্তু আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন।
এবং দেখুন কি সুন্দরভাবে এই ট্রেন্ড লাইনগুলো, এই আঁকাগুলো কিন্তু আপনার কাজ দিয়েছে। দেখুন এটিকে কেন একটি শক্তিশালী রেজিস্ট্যান্স জোন বা লেভেল, কারণ এই লেভেল থেকে যখন ভাঙলো, কি হিউজ ভাঙলো দেখুন, অর্থাৎ এটি একটি শক্তিশালী সেলার্সদের জোন, এটা আপনাকে মানতেই হবে। সেলার্সদের জোন বলেই তো দেখুন কি পরিমাণ গ্যাপ ডাউন তৈরি করেছে এবং মার্কেট কিভাবে নেমেছে। এবং এই জোনকে যখন ভেঙেছিল তখনও মার্কেট নেমেছিল, আবার ওঠানোর চেষ্টা করেছিল কিন্তু এখান থেকেই পড়ে গেছে, ভেঙেছে, আবার তুলেছিল, তো এখান থেকে যখন একবার সুযোগ পেল টেনে নামিয়ে দিয়েছে। কারণ এর অরিজিন কিন্তু উপর দিকে গেলে পরে অন্য অরিজিন আমরা পাবো। দেখ, সেটা নিয়ে আমি আলোচনা করছি না। আমি দেখাতে চাইছি যে এটাকে যদি আমি ডান দিকে বাড়াই, আমার কাছেই তো আছে, কিন্তু আপনি এঁকে উঠতে পারেননি। দেখুন, দেখতে পাচ্ছেন, আমি প্রথমেই বললাম যেখানে একটা জোন কল্পনা করতে হয়, কারণ শুধু এখানে লাইন দিয়ে হয় না, একটা জোন যদি উপরের থেকেও আমি নিই, এই জায়গাটাকে নিয়ে একটা জোন তৈরি করি, তাহলে দেখবেন উপরের দিকে এক্স্যাক্টলি এখানে একটা জোন তৈরি হবে। কি দেখতে পাচ্ছেন যে কেন এখানে ধাক্কা খেলো? কারণ ধাক্কা খেলেও এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে, কিন্তু সেই স্ট্রং রেজিস্ট্যান্সটা আমাকে কি করলো? আপনি যদি পূর্ব ইতিহাসটা জানেন তাহলে দেখবেন যে এত দূর পর্যন্ত কিন্তু আপনাকে নামিয়েছে। এরপর প্রথমবার গেল, ধাক্কা খেলো, কিন্তু বেশি ধাক্কা খেতে পারেনি, এখান থেকে মার্কেটকে তুলে নিয়ে গেল। এই ধাক্কাতে কি মার্কেট এইভাবে পড়ে গেছে এত দূর? আগের যে লো তাকে কি ভেঙেছে? না, খানিকটা অবধি নেমেছে, তারপর কিন্তু একটা পুশব্যাক হয়েছে। এখন এই জায়গাটাতে কে যে আবার ধাক্কা খাবে না কেউ জানে না। এর উপরে ওপেন হতে পারে, এখানে রিটেস্ট করে নিয়ে এটা মার্কেটটা উপরের দিকে যেতে পারে। তাহলে পরে পুরনো যে রেজিস্ট্যান্স, শক্তিশালী রেজিস্ট্যান্সের ট্রেন্ড লাইন, সেটাকে অন্তত পক্ষে সে বিট করছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদি ভাঙতে পারে, ভাঙলে পরে আমাদের প্রথম টার্গেট কোনটা হবে? প্রথম টার্গেট এটা হবে, এখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা। এটা কিন্তু একটি শক্তিশালী রেজিস্ট্যান্স জোন, আমি বারে বারে বলছি, সেটা হচ্ছে 22,520 এখানে দেখাচ্ছে। তার মানে 500 থেকে 550 এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জোন। যদি কালকে কোথাও এখানে ওপেন হয় একদম ভেঙে দিয়ে, খুবই ভালো কথা, সেক্ষেত্রে আমাদের কিছুই করার নেই, এখানে রিটেস্ট করবে এবং মার্কেট যদি উপরের দিকে যায়, আমরা উপরের দিকে তার সঙ্গেই যাব। তাহলে দেখতে পাচ্ছেন, আপনারা যদি সঠিক সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকতে পারেন, তাহলে পরে আপনারা কিন্তু অনায়াসে ভালোভাবে ট্রেড করতে পারবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের চোখের সামনেই আগের দিনে আমি অ্যানালিসিস করছি, কালকেও যদি এর নিচে থাকে এবং ধীরে ধীরে করতে এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে, এটি কিন্তু একটি ভালো সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। মার্কেট যদি এখানেই ওপেন হয়, কিছু করার নেই, এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং নিচের দিকে পড়ার চেষ্টা করবে। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটবে। কোন জায়গাতে ওপেন হচ্ছে, তার সামনে কি লেভেলস আছে, সেগুলি আমাদের গুরুত্বপূর্ণ। সেইভাবে আপনারা চিন্তাভাবনা করুন। আমি আশা করি যে আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে, আপনাদের কাজে লেগেছে। আপনারা আমাকে কমেন্ট করতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে শোনার পর, যে ভালো লেগেছে না খারাপ লেগেছে, আপনাদের কাজে লাগছে কি না। উৎসাহ দিতে পারেন, আপনাদের কমেন্ট আমাকে উৎসাহ দেবে। দেখুন, আপনার যদি ভালো লাগে সেটা করতে পারেন। আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।